আবারও যুদ্ধ শুরু হলে থাকবে একের পর এক বড় চমক। যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি, প্রয়োজনে মধ্যস্থতায় প্রস্তুত মস্কো। যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই সম্পর্ক আরও গভীর করার বার্তা চীন রাশিয়ার। বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য বদলের কথা বলেন শি পুতিন। অমীমাংসিত ট্যাক্স অডিটের দায় থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুক্তি, তদন্ত থেকে অব্যাহতি, তীব্র প্রতিক্রিয়া। লেবাননে আবারও প্রাণঘাতী হামলা ইসরায়েলের। যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণার মধ্যেই নিহত অন্তত ২২, মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩,০০০। নাইজেরিয়ায় যুক্তরাষ্ট্রের সহায়তায় চালানো যৌথ অভিযানে ১৭৫ আইএস যোদ্ধা নিহত, অস্ত্রভান্ডার, ঘাঁটি ও সামরিক সরঞ্জাম ধ্বংস। এবং টানা প্রবল বর্ষণে সৃষ্ট ভয়াবহ বন্যা, ভূমিধস ও বিভিন্ন দুর্ঘটনায় চীনে কমপক্ষে নিহত ২২ অঞ্চলগুলোতে জরুরি ত্রাণ সহায়তা। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে। আপনাদের সঙ্গে আছি আমি সুমা ইসলাম মৌ। নতুন করে আবারও যুদ্ধ শুরু হলে একের পর এক বড় সারপ্রাইজ বা চমক দেখবে ওয়াশিংটন, জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তেহরানকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২ থেকে ৩ দিনের মধ্যে চুক্তির আলটিমেটামের পরে যুক্তরাষ্ট্রকে এ হুঁশিয়ারি দিল ইরান। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী জানান, প্রয়োজনে মধ্যস্থতার জন্য প্রস্তুত মস্কো। এদিকে ২ দিনের সফরে চীনে অবস্থান করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে আলোচনা করবেন পুতিন ও শি জিনপিং। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। আগের সংঘাত থেকে সামরিকভাবে অনেক কিছু শিখেছে তেহরান। আবার যুদ্ধ শুরু হলে অনেক নতুন চমক অপেক্ষা করছে প্রতিপক্ষের জন্য। শত্রুপক্ষকে এভাবেই হুঁশিয়ারি দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরান এখন আগের চেয়ে অনেক বেশি প্রস্তুত। কেউ যদি সংঘাত চাপিয়ে দেয়, তার জবাবও হবে ভিন্ন ও অপ্রত্যাশিত। এমন এক সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই মন্তব্য করলেন যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নতুন চুক্তির জন্য ২ থেকে ৩ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন। তবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলছেন, আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনায় প্রয়োজন হলে সহযোগিতার হাত বাড়াতে প্রস্তুত মস্কো। এর মধ্যেই বেইজিং পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার সন্ধ্যায় বিমানবন্দরে তাকে স্বাগত জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। আর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে আলোচনা করবেন পুতিন। এদিকে জাতিসংঘ সতর্ক করে বলছে, ইরানকে ঘিরে চলমান সংঘাতের সবচেয়ে বড় মূল্য দিচ্ছে উন্নয়নশীল দেশগুলো। জ্বালানি ব্যয় বৃদ্ধি ও বৈশ্বিক বাণিজ্য দুর্বল হয়ে পড়ায় চলতি বছরের বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমে ২.৫% নেমে আসার কথা বলছে সংস্থাটি। ইমতিয়াজ আহমেদ, আরটিভি। যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েন আর মধ্যপ্রাচ্য সংকটের মধ্যেই সম্পর্ক আরও গভীর করার বার্তা দিল চীন ও রাশিয়া। বেজিংয়ের বৈঠকে বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য বদলের কথাও বলেন শি জিনপিং ও ভ্লাদিমির পুতিন। বিনিয়ামিনের রিপোর্ট। লাল গালিচা আর রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে স্বাগত জানানো হয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। সংক্ষিপ্ত বৈঠকের শুরুতেই চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে প্রিয় বন্ধু বলে সম্বোধন করেন পুতিন। জানান, দীর্ঘদিন ধরেই এ বৈঠকের অপেক্ষায় ছিলেন। বৈঠকের উদ্বোধনী বক্তব্যে শি জিনপিং বলেন, বিশ্বজুড়ে একতরফা আধিপত্য বাড়ছে। এই পরিস্থিতিতে বেইজিং ও মস্কোকে আরও ন্যায়ভিত্তিক ও ভারসাম্যপূর্ণ বৈশ্বিক ব্যবস্থা গড়ে তুলতে হবে বলেও মন্তব্য করেন তিনি। জবাবে পুতিন বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংকটের মধ্যেও রাশিয়া নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহকারী হিসেবেই থাকবে। একই সঙ্গে আগামী বছর রাশিয়া সফরের আমন্ত্রণও জানান শি জিনপিংকে। দুই নেতার বৈঠকে উঠে আসে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর বিষয়টিও। ব্রিক্স সহ আন্তর্জাতিক প্ল্যাটফর্মে একসঙ্গে কাজ চালিয়ে যাওয়ার কথা জানান পুতিন। আর শি জিনপিং বলেন, চীন রাশিয়া সম্পর্ক এখন দ্রুত অগ্রগতির নতুন ধাপে প্রবেশ করেছে। বৈঠকের পর ২১টি চুক্তি ও সমঝোতা স্মারকে সই করবেন দুই নেতা। এর মধ্যে জ্বালানি চুক্তি, পাওয়ার টু সাইবেরিয়া 2 এবং একক আধিপত্য বিরোধী বহু অংশীদারি বিশ্ব ব্যবস্থা গঠনের ওপর দুটি ঘোষণাপত্রকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
বিশ্লেষকরা বলছেন পশ্চিমা চাপের মুখে মস্কো এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি নির্ভর করছে বেইজিংয়ের ওপর। যদিও সম্পর্কের ভাষায় এখনও সতর্ক অবস্থানেই রয়েছে চীন, তবে বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের প্রভাব মোকাবেলায় দুই দেশের ঘনিষ্ঠতা যে বাড়ছে তা স্পষ্ট হয়ে উঠছে প্রতিটি বৈঠকেই। বিনিয়ামিন, RTV। অমীমাংসিত ট্যাক্স অডিটের দায় থেকে মুক্তি পেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট তার পরিবার এবং ব্যবসা প্রতিষ্ঠানকে চলমান ও সম্ভাব্য সব ধরনের ট্যাক্স তদন্ত থেকে অব্যাহতি দিয়েছে দেশটির বিচার বিভাগ। মঙ্গলবার ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ সই সম্বলিত প্রকাশিত এক পাতার নির্দেশনায় বলা হয়, ট্রাম্প বা তার পরিবারের বিরুদ্ধে কোনো ট্যাক্স মামলা বা তদন্ত আর চালানো যাবে না। ইন্টারনাল রেভিনিউ সার্ভিস IRS এর বিরুদ্ধে ট্রাম্পের $10 বিলিয়ন মামলার সমঝোতার একদিন পরই আসলো এই সিদ্ধান্ত। 2018 থেকে 2020 সালের মধ্যে ট্রাম্পের ট্যাক্স তথ্য ফাঁসের অভিযোগে ওই মামলা করেন টড ব্ল্যাঞ্চ। বিচার বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত নথিতে বলা হয়, ট্রাম্পের অতীত ট্যাক্স রিটার্ন সম্পর্কিত বর্তমান বা ভবিষ্যতের যে কোনো তদন্ত এই অব্যাহতির আওতায় পড়বে। এ ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ডেমোক্রেট আইন প্রণেতারা। ইরান যুদ্ধের কারণে 2 মাসের বেশি সময় আটকে থাকার পর 40 লাখ ব্যারেল তেল নিয়ে হরমুজ প্রণালী পেরিয়েছে চীনের 2টি সুপার ট্যাঙ্কার। রয়টার্স জানিয়েছে, ইউয়াং গুইয়াং ও ওশেন লিলি নামের জাহাজ দুটিতে ছিল প্রায় 20 লাখ ব্যারেল করে জ্বালানি তেল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান হরমুজ প্রণালী অবরুদ্ধ করলে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি বড় ধরনের সংকটে পরে তেহরান শর্ত সাপেক্ষে জাহাজ চলাচলের অনুমতি দেয়। বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ভঙ্গুর যুদ্ধবিরতি চলছে। হরমুজ প্রণালী খুলে দিতে ইউরোপীয় দেশগুলোর সঙ্গেও আলোচনা চালিয়ে যাচ্ছে ইরান। লেবাননে আবারও প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরায়েল। যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণার মধ্যে গত 24 ঘন্টায় দেশটিতে অন্তত 22 জন নিহত হয়েছেন। এতে মার্চ থেকে নতুন করে শুরু হওয়া সংঘাতে মৃতের সংখ্যা ছাড়িয়েছে 3000। একই সঙ্গে দক্ষিণ লেবাননের 12টি শহর ও গ্রামের বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ ইসরায়েলি বাহিনীর। 45 দিনের যুদ্ধবিরতি সম্প্রসারণের পরও থামছে না ইসরায়েল হিজবুল্লাহ সংঘাত। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় 22 জন নিহত হয়েছেন। মার্চের শুরু থেকে সংঘাতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 3042 জনে। 1500 দক্ষিণ লেবাননের নাবাতিয়ে এলাকায় একাধিক বিমান ও ড্রোন হামলায় নিহত হয়েছে 6 জন, আহত হয়েছে আরও 2 জন। অন্যদিকে হারু পৌরসভা ভবনের কাছে ড্রোন হামলা চালানো হয়, এতে 1 জন নিহত হন। আহত হন পৌর কাউন্সিলের এক সদস্য সহ আরও কয়েকজন। এছাড়া বিনতে জুবেইলের কাছে বেসামরিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েলি ড্রোন, এতে নিহত হন 1 জন। টাইর জেলায় কৃষকদের ওপর বোমা হামলার অভিযোগ উঠেছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে। একই সঙ্গে দক্ষিণ লেবাননের নাবাতিয়ে এলাকায় একাধিক বিমান ও ড্রোন হামলায় নিহত হয়েছে 9 জন, আহত হয়েছে আরও 2 জন। জোরপূর্বক বাস্তুচ্যুতির শিকার হয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন এসব এলাকার বাসিন্দারা। দক্ষিণ লেবাননে ইসরায়েলের প্রতিদিনের হামলায় বহু এলাকা বসবাসের অনুপযোগী হয়ে উঠছে। স্থানীয়দের অভিযোগ, সীমান্তবর্তী অঞ্চল জনশূন্য করতেই ধারাবাহিক হামলার কৌশল নিয়েছে ইসরায়েল। বিশ্লেষকদের মতে, গাজার পাশাপাশি লেবানন সীমান্তেও দখলদারিত্ব বাড়াতে দেশটির সার্বভৌমত্ব ও নিরাপত্তা ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে তেল আবিব। বিনিয়ামিন, RTV। নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্রের সহায়তায় চালানো যৌথ অভিযানে অন্তত 175 IS যোদ্ধা নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। নাইজেরিয়ার প্রতিরক্ষা সদর দপ্তর বলেছে, আফ্রিকমের সহায়তায় পরিচালিত এই অভিযানে সন্ত্রাসীদের অস্ত্রভাণ্ডার, ঘাঁটি, অর্থায়ন নেটওয়ার্ক ও সামরিক সরঞ্জাম ধ্বংস করা হয়েছে। অভিযানে IS এর শীর্ষ নেতা আবু বিলা আল মিনুকি সহ আরও কয়েকজন জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছেন। প্রেসিডেন্ট বোলা টিনুবু এই অভিযানে সহায়তার জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছেন। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে দুর্বল হয়ে পড়ার পর আফ্রিকার IS এর তৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। চীনের দক্ষিণ ও মধ্যাঞ্চলে টানা প্রবল বর্ষণে সৃষ্ট ভয়াবহ বন্যা, ভূমিধস ও বিভিন্ন দুর্ঘটনায় অন্তত 22 জন নিহত হয়েছেন। দুর্যোগের প্রভাবে এখনও নিখোঁজ রয়েছেন অন্তত 20 জন। স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে AFP। সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে দক্ষিণাঞ্চলীয় ওয়াংজি প্রদেশে, যেখানে একটি যাত্রীবাহী ট্রাক নদীতে পড়ে 10 জন নিহত হন। এছাড়া
গুইঝৌ ও হুবেউ প্রদেশেও বন্যা ও দেয়াল ধসের ঘটনায় হতাহতের খবর পাওয়া গেছে। বন্যার কারণে বিভিন্ন এলাকায় স্কুল, ব্যবসা প্রতিষ্ঠান ও যান চলাচল বন্ধ রয়েছে। ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে জরুরি ত্রাণ সহায়তার জন্য 15 কোটি ইউরান বরাদ্দ দিয়েছে চীনা সরকার। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে চলতি বছর দেশটিতে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। পর্যটন ও নিরাপত্তা উদ্বেগের কারণে 93 দেশের নাগরিকদের জন্য চালু থাকা ভিসামুক্ত প্রবেশ ব্যবস্থার বড় কাটছাঁটের সিদ্ধান্ত নিয়েছে থাইল্যান্ড। নতুন নিয়ম অনুযায়ী ভিসামুক্ত অবস্থানের মেয়াদ 60 দিন থেকে কমিয়ে 30 দিন করা হবে। কিছু দেশের ক্ষেত্রে তা 15 দিনেও নামতে পারে। থাই সরকার বলছে বর্তমান ব্যবস্থার অপব্যবহার করে অবৈধ ব্যবসা, অনলাইন প্রতারণা ও অনুমতি ছাড়া কাজের ঘটনা বেড়েছে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইউরোপের সেনজেনভুক্ত দেশগুলোই এই পরিবর্তনের আওতায় পড়বে। যদিও পর্যটন এখনও থাইল্যান্ডের অর্থনীতির প্রধান খাত, তবু নিরাপত্তাকে এখন বেশি গুরুত্ব দিচ্ছে ব্যাংকক। জ্যৈষ্ঠের শুরুতেই তীব্র গরমে পড়ছে ভারতের পশ্চিমবঙ্গ। কলকাতা ও দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় সকাল থেকেই তীব্র রোদ আর ভ্যাপসা গরমে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। আবহাওয়া অধিদপ্তর জানায় কলকাতার তাপমাত্রা 36 থেকে 37 ডিগ্রির মধ্যে থাকলেও তাপমাত্রা 40 ডিগ্রির বেশি অনুভূত হতে পারে। বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর সহ পশ্চিমাঞ্চলের জেলাগুলোর তাপমাত্রা আরও বেশি। এলাকাগুলোতে তাপপ্রবাহের শঙ্কাও রয়েছে, জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে আগামী 48 ঘন্টায় দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দক্ষিণ পেরুতে 5.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত 27 জন আহত হয়েছেন এবং কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছেন ভূমিকম্পটির কেন্দ্র ছিল ইকা অঞ্চলের পাম্পা দে টেটে শহরের কাছে এবং এর গভীরতা ছিল প্রায় 56 কিলোমিটার। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। মান্দারিন ভাষায় লেখা তাইওয়ান ট্রাভেলগ উপন্যাসের জন্য চলতি বছর যৌথভাবে আন্তর্জাতিক বুকার পুরস্কার পেলেন লেখক ইয়াং শুয়াংজি ও অনুবাদক লিন কিং। এ প্রথম মান্দারিন ভাষায় লেখা কোনো উপন্যাস আন্তর্জাতিক বুকার পুরস্কার পেল। মঙ্গলবার লন্ডনের কেট মর্ডানে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করা হয়। পুরস্কারের 50,000 পাউন্ড সমানভাবে ভাগ করে নেবেন লেখক ও অনুবাদক। ইয়াং শুয়াংজি একাধারে কথা সাহিত্যিক, প্রাবন্ধিক ও সাহিত্য সমালোচক। তাইওয়ান ট্রাভেলগ তার প্রথম উপন্যাস। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। আরটিভির সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান আরটিভির সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।